হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য কনস্টিটিউশনের একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আলোচনা করব আপকামিং ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সংবিধান থেকে আসা প্রশ্ন উত্তর। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, যে সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? দেখো, এখানে চারটে অপশন রয়েছে: রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা, আচার্য জে বি কৃপালিনী এবং বি এন রাও। দেখো, তো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো মনে রাখবে যে সংবিধান সভা, যেটাকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ বলে থাকি, তার প্রথম অধিবেশন সেটা হয়েছিল 1946 সালে, 1946 এর ডিসেম্বর, 9 ডিসেম্বর। এই ডেটটা ছিল যেই দিন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল। কিন্তু সেই দিন স্থায়ী সভাপতি নির্বাচিত হয়নি, সেই দিন হয়েছিল অস্থায়ী সভাপতি। সেই অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। সেই দিন তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল সভাপতি হিসাবে। তো সেটা কেউ রেকমেন্ড করেছিল। তো এটা রেকমেন্ড কে করেছিল, বা রেকমেন্ড করেছিলেন আচার্য জে বি কৃপলানি বা কৃপালিনী, ঠিক আছে? তো তিনি এটা রেকমেন্ড করেছিলেন যে আচার্য, মানে যে আমাদের সচ্চিদানন্দ সিনহাকে সভাপতি করা হোক, এটা তিনি রেকমেন্ড। তো জে বি কৃপলানি কে ছিলেন? জে বি কৃপলানি ছিলেন সেই সময়, স্বাধীনতার সময়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি এর প্রেসিডেন্ট। আইএনসি, যেটা প্রতি বছর 1855 সালে গঠিত হয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার প্রেসিডেন্ট ছিলেন আচার্য জে বি কৃপলানি। আর বি এন রাও কে ছিলেন? বি এন রাও ছিলেন কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, সাংবিধানিক পরামর্শদাতা। অ্যাডভাইজার ছিলেন, যে কোনো রকমের যে পরামর্শ সেটা দেওয়ার জন্য তিনি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত ছিলেন। আশা করি বোঝা গেল। তো ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কিন্তু পরের ডেট, মানে 11 ডিসেম্বর, গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়, এবং তখনই ডিসাইড করা হয় যে তিনিই হবেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয়ে থাকে? হি ইজ নোন অ্যাজ দ্য আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এক্ষেত্রে অ্যান্সার হবে ডক্টর বি আর আম্বেদকর। দেখো, ডক্টর বি আর আম্বেদকর স্যারকে ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি বা আর্কিটেকচার বলা হয়। কেন বলা হয়? দেখো, আর্কিটেকচার বলা হয় ইন কেস তাকে বলা হয় হি ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার জনক বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলার কারণ হচ্ছে যে আম্বেদকর আমাদের যে কনস্টিটিউশন তৈরি ছিল তার অনেকগুলো কমিটি ছিল। তার মধ্যে প্রধান কমিটি ছিল ড্রাফটিং কমিটি। যে ড্রাফটিং কমিটি, যেটাকে আমরা খসড়া কমিটি বলি, সেই খসড়া কমিটির যে চেয়ারম্যান বা সভাপতি ছিলেন ডক্টর আম্বেদকর। এই ড্রাফটিং কমিটিতে 7 জন মেম্বার ছিলেন। তো 7 জন মেম্বারে তিনি ছিলেন সভাপতি, এবং এই ড্রাফটিং কমিটিতে নির্ধারণ করা হতো যে কি সংক্রান্ত আলোচনা করা হবে, মানে ভারতীয় সংবিধানের ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কেমন হবে, প্রধানমন্ত্রী কি কি ক্ষমতা থাকবে, সমস্ত কিছু কিন্তু এখানে নির্ধারণ করা হতো। সেই কারণে ডক্টর বি আর আম্বেদকর স্যারকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা হি ইজ দ্য ড্রাফটিং কমিটির চেয়ারম্যান তিনি ছিলেন। আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, ওয়েট ফর জব থেকে তোমরা পাচ্ছ দুটো স্টাডি মেটেরিয়াল। আমাদের যে লাস্ট ডাব্লিউবিপি এক্সাম হলো, সেখানে তোমরা দেখেছো যে এই দুটো বই থেকে কিন্তু আমরা 100% কমন দিতে পেরেছি। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা কি পাচ্ছ? ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক সমাধান, যেখানে তোমরা কিভাবে শর্টকাট পদ্ধতিতে করতে পারবে সেগুলো সংক্রান্ত তোমরা কিন্তু সলিউশন এখানে পেয়ে যাবে। তাহলে আর দেরি নয়, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। বাড়িতে বসে মাত্র 250 টাকায় বসে এগুলো ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো পরবর্তী প্রশ্নে কি বলেছে, ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? দেখো, গণপরিষদের যে সদস্য সংখ্যা ছিল সেটা ছিল 389 জন। এটা কি হতো? এটা বেসিক্যালি সদস্যদের নির্বাচন করা হতো ভারতের দুটো অঞ্চল থেকে। পরাধীন ভারত বা ব্রিটিশ ভারতে দু ধরনের অঞ্চল ছিল। একটা ছিল ব্রিটিশ শাসিত প্রদেশ, মানে যেই সব রাজ্যগুলো ব্রিটিশরা সরাসরি দখল করে রেখেছিল সেগুলো হচ্ছে ব্রিটিশ শাসিত প্রদেশ নামে পরিচিত ছিল, যেগুলো বিভিন্ন ধরনের অধীনতামূলক মিত্রতা নীতি, সত্ত্ব বিলোপ নীতি, অপশাসন, বিভিন্ন রকম উপায়ে এই জায়গাগুলো দখল করেছিল, যেগুলো আমরা হিস্ট্রি ক্লাসে আলোচনা করেছি।
যদি না দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে প্রিভিয়াস ভিডিও দেখতে পারো, বা যদি না জানা থাকে কমেন্ট করো, আমরা সেগুলো জানিয়ে দেবো। আর ছিল যেগুলো দেশীয় রাজ্য, যেগুলো প্রিন্সলি স্টেটস রয়েছে, মানে যেই জায়গায় সরাসরি শাসন হতো না, সেখানকার রাজা রাজরা শাসন করতো। তো এই ব্রিটিশ শাসিত প্রদেশ এবং দেশীয় রাজ্য থেকে বিভিন্ন সদস্যদের মনোনীত করে ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে এখানে আংশিকভাবে নির্বাচিত হতো, এবং দেশীয় রাজ্য থেকে মনোনীত সদস্য, এইরকম সদস্যদের নিয়ে আসা হতো। এইভাবে ৩৮৯ জন সদস্যকে নিয়ে গণপরিষদের সদস্য সংখ্যা ঠিক করা হয়েছিল। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? দেখো, প্রত্যেকেই জানি ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ২৬শে নভেম্বর ১৯৪৯, যেই দিনটাকে আমরা বলি কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস, কারণ এই দিন সংবিধান কার্যকরী হয় বলে এটাকে কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস বলা হয়। কিন্তু সংবিধান কার্যকরী হয় কবে? কার্যকরী হয় জাস্ট তার পরের যে ২৬শে জানুয়ারি ১৯৫০, সেই দিন সংবিধান কার্যকরী হয়, যেটাকে বলা হয় রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস। এই দিন সংবিধান কার্যকরী করা হয়েছিল, যার ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি, কারণ ২৬শে জানুয়ারি ১৯29-এ প্রথমবার রাভি নদীর তীরে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করা হয়, এবং ১৯29 থেকে আমাদের ১৯৪৭ সাল পর্যন্ত ২৬শে জানুয়ারিকেই আমরা কিন্তু স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছি। এই কারণে ২৬শে জানুয়ারির ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। আর 15th অগাস্ট ১৯৪৭ ভারত স্বাধীন হয়। ভারতের যে স্বাধীনতা দিবস, সেটা ১৯৪৭ সালের 15ই আগস্ট, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু অ্যাকচুয়ালি 15ই আগস্ট কেন স্বাধীনতা দেওয়া হয়েছিল, সেটা সম্পর্কে অনেক ব্যাপার রয়েছে। যারা জানো না তাদের জন্য জানিয়ে দিই। 15ই আগস্ট 1945, 1945-এ জাপান কি করেছিল? সারেন্ডার করেছিল। জাপান, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান সবচেয়ে বেশি মানে সহায়তা করেছিল বা ড্যামেজ করেছিল, ভারতকেও সাহায্য করত। তো জাপান এই দিন আত্মসমর্পণ করে। তো সেই কারণে সেই দিনটাকে স্মরণীয় করার জন্য 15ই আগস্ট তারিখে ভারতকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। তো এই কারণে কিন্তু করা হয়। আর যদিও ১৯৪৭ সালের 15ই আগস্টকে স্বাধীনতা দিবস বলা হয়, এটা কিন্তু স্বাধীনতা দিবস নয়। কারণ ১৯৪৭ সালের 15ই আগস্ট ব্রিটিশরা ভারত থেকে যায়, তারপরে কিন্তু পর্তুগিজ এবং যারা হচ্ছে ফরাসি, তারা কিন্তু ভারতে ছিল। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? সংবিধান কবে কার্যকরী হয়? আমি এক্ষুনি আলোচনা করে দিলাম। ২৬শে জানুয়ারি ১৯৫০, যেটা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে আলোচনা করলাম, সেই দিন সংবিধান কার্যকরী করা হয়েছিল। এর আগেও অন্যান্য যে গুরুত্বপূর্ণ দিন আমরা আলোচনা করেছি, সেই দিনগুলোতে কিন্তু সংবিধানের যে ২৬শে নভেম্বর অনেক আর্টিকেল কিন্তু তারপরে কার্যকরী হয়, কিন্তু ২৬শে জানুয়ারি ১৯৫০-এ ভারতীয় সংবিধানের সব আর্টিকেল, সমস্ত জিনিস এই সময় অ্যাক্টিভেট করা হয়। অনেক আর্টিকেল কিন্তু এর আগেই মানে অ্যাক্টিভেট করা হয়ে গেছিল। ভারতীয় গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কি? এক্ষুনি আমি আলোচনা করলাম, সাংবিধানিক উপদেষ্টা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন ডক্টর বি.এন. রাও। তো ডক্টর বি.এন. রাও কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন। ওকে, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটাও আমি একটু আগে আলোচনা করে দিয়েছি। খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি ছিল সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 7 জন মেম্বার ছিল, তার মধ্যে আম্বেদকর ছিলেন সভাপতি, এবং ড্রাফটিং কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই ডক্টর বি.আর. আম্বেদকরকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়ে থাকে। বাকি জেল নেহেরু, জানি তার সম্পর্কে। প্রথম প্রধানমন্ত্রী সচ্চিদানন্দ সিনহা অস্থায়ী প্রধানমন্ত্রী, আর আচার্য জে.বি. কৃপলানি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তৎকালীন সভাপতি ছিলেন। খসড়া কমিটির কতজন সদস্য ছিল? এক্ষুনি একটু আগেই আলোচনা করলাম, ড্রাফটিং কমিটিতে মোট 7 জন সদস্য ছিলেন, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর স্যার। এই জন্য তাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে মোট কতগুলি অনুচ্ছেদ রয়েছে? মূল সংবিধান, মূল যে সংবিধানটা হয়েছিল, যে তৈরি হয়েছিল, যেটাতে কিন্তু আমাদের মূল অনুচ্ছেদ বা আর্টিকেল ছিল ৩৯৫। আর্টিকেল 395, ৩৯৫টা আর্টিকেল ছিল, এবং তার সাথে সাথে আমাদের 8টা শিডিউলও এর মধ্যে ছিল। মনে রাখবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন মূল সংবিধান ১৯৪৯ সালে 1949-এ তৈরি হয়, সেই মূল সংবিধানে ৩৯৫টা অনুচ্ছেদ বা আর্টিকেল ছিল, এবং তার সাথে সাথে 8 শিডিউল ছিল, 8টা শিডিউল ছিল। বর্তমানে শিডিউল সংখ্যা বেড়ে 12টা হয়েছে, এবং আর্টিকেলও 480-র উপরে চলে গেছে, কিন্তু পার্টিকুলারলি কটা সেটা বলা সম্ভব নয়, তার কারণ এটা সব সময় কিন্তু পরিবর্তন হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান কোন দেশের সংবিধান দ্বারা সর্বাধিক প্রভাবিত? অবশ্যই
যারা আমাদের উপরে পরাধীনতা এতদিন করে রেখেছিল, তাদের সংবিধান দ্বারা আমরা সবচেয়ে বেশি প্রভাবিত হব। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে গ্রেট ব্রিটেন, যেটাকে আমরা ইউকে বলি। যদিও ব্রিটেন ইউকে এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, বহু অনেক পার্থক্য রয়েছে। যদি তোমরা এটা সম্পর্কে জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি না জানো তাহলে আমাদের জানাও। আমরা আলোচনা করব যে ব্রিটেন কিন্তু একটা দেশ, এছাড়া উপরে রয়েছে স্কটল্যান্ড, এইদিকে রয়েছে আয়ারল্যান্ড, এদিকে রয়েছে ওয়েলস, এগুলোকে মিলিতভাবে বলা হয় ইউনাইটেড কিংডম ইউকে। তো ব্রিটেন হচ্ছে, এর মধ্যে যে ইংল্যান্ড যে দেশ রয়েছে সেটা হচ্ছে ব্রিটেন, এর উপরে যে হচ্ছে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং নর্দার্ন যে রয়েছে ওয়েলস, এরা মিলিতভাবে ইউকে বা ইউনাইটেড কিংডম নামে পরিচিত। তো আমরা কিন্তু ব্রিটেনের দ্বারা প্রভাবিত। ওকে, ব্রিটেন ইউকের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ভারত ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে বড় সংবিধান। এটা কি সত্যি? একদম সত্যি। ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের সবচেয়ে লংগেস্ট রিটেন কনস্টিটিউশন, সবচেয়ে বড়, বৃহত্তম এবং লিখিত রিটেন কনস্টিটিউশন। প্রথম যদি সংবিধান বলা হয় সেটা অবশ্যই আমাদের আমেরিকার সংবিধান, ফার্স্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে কিন্তু ইউএসএ। আমেরিকার কনস্টিটিউশন সবচেয়ে প্রথমের সংবিধান, আমেরিকার কনস্টিটিউশন সবচেয়ে শর্টেস্ট কনস্টিটিউশন, সবচেয়ে ক্ষুদ্রতম কনস্টিটিউশন, এবং আমেরিকার কনস্টিটিউশন রিটেন কনস্টিটিউশন, লিখিত, ক্ষুদ্র এবং সবার প্রথম কনস্টিটিউশন আমেরিকার কনস্টিটিউশন। ওকে, আর যে ব্রিটেন রয়েছে তার কিন্তু আনরিটেন কনস্টিটিউশন। ইউকেতে কিন্তু কোনো রিটেন নেই, সব আনরিটেন কনস্টিটিউশন রয়েছে। গণপরিষদে কতদিনে সংবিধান প্রণয়ন করা হয়েছিল? কতদিন সময় লেগেছিল গণপরিষদের সংবিধান সম্পূর্ণ করতে? অ্যান্সার 2 বছর 11 মাস 18 দিন। একটা দীর্ঘ সময় যার মাধ্যমে আমাদের সংবিধান তৈরি করা হয়েছিল, যা তৎকালীন সময় তৈরি করতে খরচ হয়েছিল মাত্র 64 লক্ষ টাকা। আজকের দিনে যদি বলা হয় এই টাকা আকাশ ছোঁয়া হবে, তৈরি করা যাবে কিনা সেটা বড় কথা। এবং আজকের দিনের কারাপশন নিয়ে নতুন কিছু বলার নেই। সেই সময় 64 লক্ষ টাকা, 2 বছর 11 মাস 18 দিন, মানে প্রায় 3 বছরে এটা সম্পূর্ণ হয়েছিল। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? যে কি পদ্ধতিতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। দেখো, যে কোনো প্রাইম মিনিস্টার পিএম অথবা সিএম এর নির্বাচন যেটা হয় সেটা সরাসরি কিন্তু ভোটের মাধ্যমে হয়। মানে পিএম বা সিএম অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াবেন লোকসভা নির্বাচনে, পিএম দাঁড়াবেন লোকসভা নির্বাচনে, আর সিএম দাঁড়াবেন বিধানসভা, যে স্টেট ইলেকশন হয় বিধানসভার ইলেকশনে দাঁড়াবেন অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে। তো লোকসভায় তিনি দাঁড়াবেন অ্যাজ এ এমপি হিসেবে, বিধানসভায় তিনি দাঁড়াবেন অ্যাজ এ এমএলএ হিসেবে। এই এমপি এমএলএ কে ভোট দেবে কারা? সরাসরি পিপল অফ ইন্ডিয়া। তো পিপল অফ ইন্ডিয়া ভোট দেবে পিএম বা এমপির জন্য, আর পিপল অফ দ্য স্টেট, সেই রাজ্যের জনগণ ভোট দেবে বিধান মানে এমএলএ কে। অর্থাৎ পিএম সিএম নির্বাচনে সাধারণ মানুষের ভোটে এমএলএ এমপি নির্বাচন হয়, আর এই এমএলএ এমপি রাই হয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী। কিন্তু রাষ্ট্রপতির যে নির্বাচন হয় সেখানে কিন্তু জনগণ ভোট দেয় না, রাষ্ট্রপতির নির্বাচনে ভোট দেয় এই এমএলএ এবং এমপিরা। অর্থাৎ এমএলএ আর এমপিদের ভোটেই নির্বাচন হয় ভারতের প্রেসিডেন্ট। অর্থাৎ প্রেসিডেন্টের নির্বাচন পদ্ধতি কিন্তু ইনডাইরেক্ট মেথডে হয়। এই পদ্ধতিটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দেখো, মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকা থেকে। মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকার রয়েছে, আমাদের যে 6 ধরনের মৌলিক অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, আমাদের যত ধরনের মৌলিক অধিকার রয়েছে, এই যে কনসেপ্ট প্রত্যেকে যে একটা ফান্ডামেন্টাল রাইটস থাকাটা দরকার, সেটার কনসেপ্ট নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। রাষ্ট্র পরিচালনার নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ডিপিএসপি, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। অর্থাৎ ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা আমেরিকা থেকে নেওয়া হয়েছে, যার মাধ্যমে একটা প্রজা কল্যাণকর রাষ্ট্র তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এটা যেহেতু আনজাস্টিসেবল, মানে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, সেই কারণে প্রত্যেক মানে রাজ্য এটা পালন নাও করতে পারে। সেই জন্য এটাকে নোভেল ফিচার্স বলা হচ্ছে, অর্থাৎ যদি পালন করে ভালো, যদি না পালন করা হয় ভালো না। এই জন্য কোনো রাজ্যে লিকার মানে মদ বিক্রি লিগাল, কোনো জায়গায় মদ বিক্রি ইললিগাল। কোনো রাজ্যে গবাদি পশু হত্যা মানে গৌ হত্যা মানে নিষিদ্ধ, কোনো রাজ্যে গৌ হত্যা চলে, কোনো সমস্যা নেই, কারণ এগুলো ডিপিএসপির আন্ডারে পড়ে। ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। প্রিয়াম্বল, যেটা আমাদের যে
আমেরিকা যুক্তরাষ্ট্রের যে প্রস্তাবনা, যেটা আমাদের অবজেক্টিভ রেজলিউশন, যেটা আমাদের জওহরলাল নেহেরু গণপরিষদের প্রথম অধিবেশনে অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিলেন, সেই অবজেক্টিভ রেজলিউশন থেকেই পরবর্তীকালে আমাদের প্রস্তাবনা নেওয়া হয়েছে, যার মাধ্যমে সংবিধানের যে দর্শন বা ফিচার্স বা ফিলোসফি সেটা গ্রহণ করা হয়েছে। জরুরি অবস্থা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? জার্মানি থেকে। আমাদের যে ইমার্জেন্সি সিচুয়েশন জার্মানির ওয়েমনার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, যার মাধ্যমে আমাদের তিন ধরনের জরুরি অবস্থা হয়ে থাকে। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা আর্টিকেল 352, একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, রাজ্য জরুরি অবস্থা 356, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, যেটা হচ্ছে 360 নম্বর আর্টিকেলের মাধ্যমে অর্থনৈতিক জরুরি অবস্থা হয়ে থাকে। রাজ্যসভার ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা আমাদের আমেরিকা থেকে নেওয়া হয়েছে। রাজ্যসভা মানে প্রত্যেক রাজ্য থেকে সদস্যদের মাধ্যমে একটা সভা, যেগুলো কি করবে, সেই রাজ্যের বেনিফিটেড বা উন্নতির জন্য কথা বলবে। কেন্দ্র রাজ্য সম্পর্ক নেওয়া হয়েছে কানাডা থেকে, যার মাধ্যমে ক্ষমতা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে হস্তান্তরিত বা ভাগ করা হয়েছে। আজকে লাস্ট প্রশ্ন, পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেওয়া হয়েছে কোথা থেকে? এটা আমাদের ভারতীয় ঐতিহ্য থেকে নেওয়া হয়েছে। চোল শাসন থেকে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে। এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 40, 40 নম্বর আর্টিকেলে এইটা সম্পর্কে বলা হয়েছে ডিপিএসপি তে। কিন্তু 1993 সালে আমাদের 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েতি রাজ সারা ভারতে কার্যকরী করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের আরো ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করো এবং অনেক বেশি শেয়ার করো। ধন্যবাদ।